বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়ালু বিধাতার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি বিএ সম্মান দ্বিতীয় বর্ষের মধ্যযুগের বাংলা গীতি কবিতার কালকেতু উপাখ্যান নিয়ে আলোচনা করব। কালকেতু উপাখ্যান লিখেছেন মুকুন্দরাম চক্রবর্তী, আর তার উপাধি হচ্ছে কবি কঙ্কন। তিনি যে রাজসভায় আশ্রয় গ্রহণ করেছিলেন সেই রঘুনাথ রাজা তার উপাধি দিয়েছিলেন শ্রী কবি কঙ্কন। এটি একটি মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য হচ্ছে যে বাংলা সাহিত্যের যে মধ্যযুগ রয়েছে, মধ্যযুগ বলতে যে আমরা 1200 থেকে 1800 সালকে বোঝানো হয় বাংলা সাহিত্যে। সেই মধ্যযুগের সাহিত্যের একটি বিশেষ ধারা হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য এজন্যই বলা হয় যে এই কাব্যের মাধ্যমে সমাজে মঙ্গল বয়ে নিয়ে আসে। এই কাব্য গীত এবং নাটকের দ্বারা প্রকাশ করা হতো, এবং এই কাব্য যদি গীত এবং নাটকের দ্বারা উপস্থাপন করা হয় তাহলে সমাজের জন্য মঙ্গল নিয়ে আসবে। আর এটি একটি গাথা কাব্য। এই কাব্যটি দেবীর মাহাত্ম্য নির্ভর, অর্থাৎ কোনো দেবীর কোনো দেবীর মর্তে তার পূজা প্রতিষ্ঠিত করার যে পদ্ধতি সেটাই হচ্ছে মঙ্গল কাব্য। এখানে আমরা একটু যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো যে আর্য যে দেবতা ছিল, সেই আর্য দেবতাদের সাথে এই অনার্য অধিবাসীর কোনো দেবীকে প্রতিষ্ঠিত করার জন্য তখনকার দিনের যে এখানকার লোকরা রয়েছে, যে অনার্যরা, তাদের প্রয়াসই হচ্ছে এই মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য 8 দিনের গীত এবং নাটক দ্বারা উপস্থাপন করা হতো। 8 দিনের প্রতিটা দিনকে আবার 2 ভাগে বিভক্ত করা হতো। আর এই কাব্যের মাধ্যমে এটি একটি ধর্মনির্ভর সাহিত্য, যে কাব্যের মাধ্যমে সমাজে এই ধর্মের বিশ্বাসী লোকদের মঙ্গল বয়ে নিয়ে আসবে, সেজন্য এটার নাম হচ্ছে মঙ্গল কাব্য। তবে মঙ্গল কাব্য হলেও এই ধর্মনির্ভর সাহিত্যের মাধ্যমে লেখকরা তখনকার দিনের সমাজের বর্ণনা করেছেন, যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট এই কাব্যের মাধ্যমে ফুটে ওঠে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ধর্মনির্ভর সাহিত্য শুধু ধর্মের ক্ষেত্রেই আবদ্ধ থাকেনি, অন্যান্য মানবিকতায় উত্তীর্ণ হয়েছে। সেটি বিশেষ করে অনার্স বা সম্মান শ্রেণীর যারা ছাত্রছাত্রী তোমরা রয়েছো, তোমাদের সে জিনিসটা বের করে নিয়ে আসতে হবে যে শুধু ধর্মীয় কোনো কাহিনীর মধ্যে, ধর্মীয় পুরাণের মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে না। সে ধর্মীয় পুরাণের মাধ্যমে যে আধুনিকতা, যে বিষয়গুলো সমাজের জন্য বা রাষ্ট্রের জন্য যে কথাগুলো রয়েছে সেগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যদিও ধর্মনির্ভর, তো এই যে ধর্মের সৃষ্টিশীলতা, এখানেও একটি মানবিকতার বিষয় রয়েছে, একটি মর্তের বিষয় রয়েছে। মর্তের মানুষের সৃষ্টিশীলতাটাই দেবতা হিসাবে পরিগণিত হয়েছে, এটা একটি বিষয়। আর একটি বিষয় যে বেদে যে প্রধান যে দেবতা ছিল যে আর্য, তার পাশাপাশি আমাদের এই অনার্য অঞ্চলের যে দেবী, অনার্য দেবীকে সমন্বয় সাধন করে সেই
তাদের সমাজে আর্যদের সাথে অনার্য দেবীদের সমন্বয় সাধন করা হয়েছে, যেটা একটি উল্লেখযোগ্য বিষয়, যেটা আমাদের দেশের স্বকীয়তার দেশপ্রেমের বিষয়। এই বিষয়গুলো তোমরা যখন কালকেতু উপাখ্যানটি পড়বে তখন খেয়াল করবে। আর কালকেতুর যে লেখক কবি মুকুন্দরাম চক্রবর্তী, তার সম্পর্কে জানতে হবে, কারণ তিনি এই কাব্যের মাধ্যমে তখনকার সমাজের যে একদম বাস্তব চিত্র তুলে ধরেছেন। কারণ কবি তার জীবনে অনেক কষ্ট করেছেন এবং অনেক কষ্ট করে সেই এক অঞ্চল থেকে তাড়িত হয়ে ভাগ্যের অন্বেষণে, সে ছিল বর্ধমান জেলার দামিন্না গ্রামে, সেখান থেকে সে ভাগ্যের অন্বেষণে রাজনৈতিক পটভূমির পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক যে দ্বন্দ্ব বিষয় ছিল, তখনকার যে একটি রাজনৈতিক দল থেকে আরেকটি রাজনৈতিক যে পরিবর্তন হচ্ছিল, সেই দ্বন্দ্বে তার জীবনের যে সাধারণ মানুষের এবং কবি সাধারণ মানুষের যে সমস্যার কথা হয়েছিল, সেটাও কিন্তু তার জীবনের এই কাব্য উল্লেখিত তার জীবনীতে তিনি উল্লেখ করেছেন। আর এই বিষয়টি তার কাব্যে পুরো প্রতিফলিত হয়েছে। সুতরাং সে বিষয়গুলো আমাদের জানতে হবে। এভাবেই আমরা যেটাকে বলি যে রবীন্দ্রনাথের রোমান্টিকতার পরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় যে রূঢ় বাস্তবতার কথা বলেছিলেন, যে বাস্তব চিত্র অঙ্কন করেছিলেন আধুনিক যুগে, সেটারই একটা পূর্বরূপ ছিল কালকেতু উপাখ্যান। কালকেতু উপাখ্যানের মাধ্যমে কবি মুকুন্দরাম চক্রবর্তী সেই একদম নিচু শ্রেণীর, ব্যাস শ্রেণীর কালকেতুর যে বিষয়টা, সেটা কিন্তু এই কাব্যে উপস্থাপিত করেছেন অতি বাস্তব চিত্র। এবং জীবনের যে দারিদ্র্যর যে বিষয়গুলো, সাধারণ মানুষের যে বিষয়গুলো, সামন্ত প্রভুদের অত্যাচারের মাধ্যমে যে সাধারণ জীবনের যে কথা, সেগুলো এই কালকেতু উপাখ্যানে ফুটে উঠেছে। এই জন্যই যে কোনো সমালোচক বলেছেন যে মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছে দুঃখবাদের কবি। সেই বিষয়টা তোমাদের পর্যালোচনা করে দেখতে হবে। এই জন্যই বলা হয়েছে যে কাব্যের যে নায়ক কালকেতু, সে তো একদম অন্তঃশ্রেণী থেকে, বেদ মানে শিকারী থেকে উঠে আসছে। সুতরাং তার জীবনের যে জীবন সংগ্রাম, বেশিরভাগ ক্ষেত্রেই তার যে জীবন সংগ্রাম সেটা অতি দুঃখের। তবে আমরা তাকে দুঃখবাদী কবি বলতে পারি না, যে দুঃখের কথা বর্ণনার মাধ্যমে সাধারণ মানুষের যে সুখের বিষয়ে বা একটা উন্নততার অবস্থার পৌঁছানোর যে ব্যবস্থা, সেটার আশা তিনি ব্যক্ত করেছেন। এই বিষয়গুলো তোমাদের একটু ভেবেচিন্তে দেখতে হবে। আর এখানে তিনি তার কাব্যের মাধ্যমে যে তখনকার যে দেবদেবী নির্ভর হলেও তার মাঝে সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের চরিত্রকে এমনভাবে চিত্রণ করেছেন, এমনভাবে সমাজকে পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করেছেন। সেজন্য কোনো সমালোচক বলেন যে মুকুন্দরাম চক্রবর্তী যদি এ যুগে জন্মগ্রহণ করতেন, তাহলে তিনি কবি না হয়ে উপন্যাসিক হতেন। এই বিষয়গুলো তোমাদের একটু ভেবে দেখতে হবে, এগুলো বিশ্লেষণ করতে হবে। আর এই বিষয়গুলো ফুটিয়ে তোলার জন্য তিনি যে চরিত্র, যেমন ভারুদত্ত চরিত্র, মুরারিশীল চরিত্র যেভাবে অঙ্কন করেছেন, সে চরিত্রগুলো যে সমাজের যে ঠক প্রতারক, যে হিংসাপরায়ণ ব্যক্তি, যে কূট ব্যক্তি, যে কুমন্ত্রণার মাধ্যমে কালকেতুর সাথে তার পার্শ্ববর্তী যে রাজ্য ছিল কলিঙ্গ, সেই কলিঙ্গ রাজের সাথে বিরোধিতা তৈরি করেছেন। সুতরাং এখানে ভারুদত্ত চরিত্রটি
একদম বাস্তব চিত্রে আমাদের বর্তমান সমাজের সাথে যে চরিত্র, যে খল চরিত্র, যে কূট চরিত্র রয়েছে তাদের সাথে পুরোপুরি মিলে যায়। সুতরাং এই চরিত্রটির বিশ্লেষণের ক্ষেত্রেও যে তিনি যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন সে বিষয়গুলো তোমাদের ভাবতে হবে। এবং কালকেতু স্ত্রী ফুল্লরার চরিত্রের মাধ্যমে যে সাধারণ বেদ, আমাদের সাধারণ সাধারণ নারীর যে চরিত্র যেভাবে ফুটে তুলেছেন, স্বল্প বুদ্ধি, এই বিষয়গুলো আমাদের এই কাব্যের মাধ্যমে আমরা দেখতে পাই। তারপর ফুল্লরার 12 মাসের দুঃখের যে কাহিনী, 12 মাসের, সেটার মাধ্যমে যে বাঙালির যে গ্রামীণ ব্যবস্থা, বাঙালি মানুষের যে দুঃখ দুর্দশার ছবি তিনি অত্যন্ত চমৎকারভাবে অঙ্কন করেছেন। সে বিষয়গুলো নিয়েও তোমাদের চিন্তা করতে হবে। মোটামুটি এই বিষয়গুলো নিয়েই যে এই কালকেতু উপাখ্যানের যে বিষয়, সেগুলো এই বিষয়গুলোকে নিয়েই রয়েছে, যেগুলো আমি আবার একটু উল্লেখ করি যে এই কাব্যের মাধ্যমে যে ঔপন্যাসিক যে বৈশিষ্ট্য, যে উপন্যাসের মতো সেই মধ্যযুগের যে চরিত্র চিত্রণ করেছেন, যেটা উপন্যাসের বাস্তব চিত্র অঙ্কনের সাথে পুরোপুরি মিলে যায়। সেই বিষয়টা, দুঃখবাদের বিষয়টা, সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কথা, কারণ কবির জীবনটাই ছিল সংগ্রামপূর্ণ, সেটারই প্রতিফলন ঘটেছে এই কালকেতু উপাখ্যানে। সেই বিষয়টা চরিত্র অঙ্কনের ক্ষেত্রে মুরারি শীল, বারুদত্তের চরিত্রের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো, এবং যে বিষয়টি আমি বলেছিলাম যে আমাদের দেশীয় যে দেবী, যেটা আর্যদের বেদে উল্লেখ ছিল না, সেই দেবীকে সেই বেদের মধ্যে প্রতিষ্ঠিত করার যে প্রসেসটা, সেটাও কিন্তু একটি উল্লেখযোগ্য বিষয়। সে বিষয়গুলো নিয়েও আমাদের ভাবতে হবে, যেটা আমাদের সমাজের সাধারণ মানুষের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। এবং আর্য দেবতাদের যে প্রাধান্য কমিয়ে আমাদের দেশীয় দেবীকে ধর্মের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছে, অনার্য দেবীকে, সেটাও কিন্তু একটু ভাববার বিষয় রয়েছে। এই বিষয়গুলো এ কাব্যের মাধ্যমে তোমাদের ভেবে দেখতে হবে, তাহলেই তোমরা বিষয়গুলো তোমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক হবে। এই কাব্যটির মর্মার্থ তোমরা বুঝতে অনেকটা সহজলভ্য হয়ে যাবে। তো এখানে আমরা যে দেখতে পাই যে বিষয়গুলো, কিছু কিছু লাইন এখানে রয়েছে, যে লাইন কবিতার বিষয়গুলো, সেটার মাধ্যমে এই যে আমি যে বিষয়গুলো বললাম সেটার যে সামঞ্জস্য, সেই সামঞ্জস্যগুলো একটু আমরা কয়েকটা লাইনের মাধ্যমে বিশ্লেষণ করি। যেটা মঙ্গল কাব্যের বিষয়ের ক্ষেত্রে, যেটা বিশ্রাম দিবস আর শুনো গীত দেখো নাট বিশ্রাম দিবস আর শুনো গীত দেখো নাট আসরে করহ অধিষ্ঠান, অর্থাৎ দেবী দুর্গাকে আসরে প্রতিষ্ঠিত করা, অনার্য দেবীকে তার মর্তে আর্য দেবতাদের সাথে প্রতিষ্ঠিত করা। আর মঙ্গল কাহিনী হচ্ছে যে কোনো দেবীর সাধারণ মানুষের মধ্যে, এই পৃথিবীর মধ্যে তার পূজা, তার প্রাধান্যকে প্রতিষ্ঠিত করা, যেটা প্রতিষ্ঠিত করার জন্য যে দুর্গা, সে কি একটি বিশেষ ব্যবস্থার কৌশলের আশ্রয় গ্রহণ করেছিল, সেই বিষয়টা। সেটা হচ্ছে কি, দেবী দুর্গা মানে হচ্ছে যাকে আমরা বলি চণ্ডী বা ভগবতী, শিবের স্ত্রী। তো সে স্বর্গে দেবতাদের সাথে বাস করে দেখলো যে
দেবতাদের মর্তের সব মানুষই পূজা করছে। তো সেটা দেখে দেবীর মনেও ইচ্ছা জাগলো যে মর্তের মানুষ যেন তাকে পূজা করে। সেজন্য সে একটি কৌশলের গ্রহণ করলো। সেই কৌশলটিকে হলো কি, ইন্দ্রের যে পুত্র ছিল, পৌরাণিক কাহিনী এটা হিন্দুদের, তবে এই কাহিনীর মাধ্যমে আমাদের মানব জীবনের যে বৈশিষ্ট্য, মানব মনের যে ইচ্ছেগুলো, মানব মনের যে সৃষ্টিশীলতা, সেটা কিন্তু পরোক্ষভাবে ফুটে ওঠে। তো সেই ইন্দ্রের পুত্র ছিল নীলম্বর। তো ইন্দ্র একদিন শিবকে পূজা করার জন্য নীলম্বরকে পৃথিবী থেকে ফুল নিয়ে আসার জন্য বলল। ইন্দ্র তখন পৃথিবী থেকে ফুল আনার জন্য আসলো এবং একজন বেদকে দেখে সে আশ্চর্য হয়ে যায় এবং বেদের জীবনযাপন প্রণালী সে খেয়াল করতে থাকে এবং তার ফুল নিতে একটু দেরি হয়ে যায়। এবং এই ফুলের মধ্যে কীট রূপে দেবী দুর্গা অবস্থান করেছিল। তারপরে যখন নীলম্বর সেই শিবের পূজার জন্য সব কিছু আয়োজন করতেছিল, দেরি হয়ে যাচ্ছে, তার রাগ হয়ে যাচ্ছে, তারপর সে ফুল নিল এবং ফুলের পূজার জন্য যখন শিবকে দেওয়া হলো, তখন শিব সেই দেওয়ার পরে ফুল থেকে কীটরূপী দেবী দুর্গা বের হয়ে শিবকে দংশন করলো। তখন শিবের মনে শিব ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে এমনিতেই দেরি হয়ে গেল, তারপরে তার এই যে তাকে কীটে কামড় দিল, তখন সে রাগান্বিত হয়ে গেল এবং ইন্দ্রকে জিজ্ঞাসা করলো। ইন্দ্র আবার তখন নীলম্বরকে ডেকে পাঠালো। তখন নীলম্বর বললে যে আমি পৃথিবী থেকে ফুল নিয়ে আসার জন্য এক বেদকে দেখেছিলাম, সেজন্য আমার দেরি হয়ে গেছে। এরপর বললে ঠিক আছে, তাহলে তোমাকে অভিশাপ দেওয়া হলো, তুমি মর্তে যাবে এবং বেদ রূপে জন্মগ্রহণ করবে। এটাই সেই বেদ রূপে সেই ইন্দ্রের পুত্র নীলম্বর পৃথিবীতে বেদ রূপে জন্মগ্রহণ করলো, সেই হচ্ছে কালকেতু। আর তার যে স্ত্রী ছায়া, সেই ছায়া এখানে ফুল্লরা হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করলো শিবের অভিশাপে। এবং তারপর দেবী চণ্ডী মানে দুর্গা, যাকে আমরা ভগবতী বলতে পারি, যে ভগবতীর যে পূজা করা হয়, সে 10 ভুজা, সেই যে দানব মহিষাসুরের যে দানব ছিল তাকে বধ করেছিলেন, সেই দেবী হচ্ছে চণ্ডী বা ভগবতী বা দুর্গা। তারপর এই কালকেতুর মাধ্যমে সে পৃথিবীতে তার পূজা প্রতিষ্ঠিত করলো এবং শেষ পর্যন্ত কালকু থেকে তার শাপান্ত মানে শাপ শেষ হওয়ার পরে, তার বর দেওয়া শেষ হওয়ার পরে সে আবার স্বর্গে চলে গেল। আর এভাবেই দেবী দুর্গার পূজা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো। এটা হচ্ছে কাহিনী। তো এই যে দেবী দুর্গার বা দেবীর ভগবতী বলি আমরা বা চণ্ডী বলি, তার যে মর্তে সাধারণ মানুষের মধ্যে পুজো প্রবর্তনের যে বিষয়টা, সেটাই হচ্ছে, সেটার মাধ্যমেই এই কাব্যটি বর্ণনা করা হয়েছে। এখানে আমাদের সাহিত্যর ছাত্র হিসেবে যে জিনিসটা বুঝতে হবে সেটা হবে যে এই যে দেবী দুর্গা একজন অনার্য দেবী, আর শিব বা আমরা যাকে বলি বিষ্ণু এবং যে 3 দেবতা রয়েছে যে হিন্দুদের, তারা তো বেদের মধ্যে একটা অবস্থান করেছিল, কিন্তু এই দেশের সাধারণ মানুষের কোনো অবস্থান সেই বেদের মধ্যে অনার্যদের ছিল না। সুতরাং অনার্য দেবীদের তারা সেই কোনো কাহিনীর পুরাণের সাথে যোগ করে সেটা আর্য দেবতাদের সাথে সংযুক্ত করে দিলেন। সেটা তারা করেছেন দুর্গাপূজার মাধ্যমে। মানে চণ্ডী মঙ্গল মানে হচ্ছে দেবী দুর্গা, আর মনসা মঙ্গল সে যে সাপের দেবী, সেই সাপের দেবীকে প্রতিষ্ঠিত করলেন। সুতরাং মঙ্গল কাব্যকে 2 ভাগে ভাগ করা যায়, চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল। এই বিষয়গুলো এখানে আমাদের এই কাব্যের মাধ্যমে ফুটে উঠেছে।
আরও কয়েকটি এই কাব্যটি যদি আমরা ওরকম পুঙ্খানুপুঙ্খভাবে সেভাবে আমরা বিশ্লেষণ করি, তো সেটার জন্য অনেক সময়ের দরকার। তোমাদের অনুরোধে আমি টোটাল বিষয়টাকে সংক্ষেপে তুলে ধরলাম। এখন আমরা কিছু কিছু কবিতার যে লাইনগুলো রয়েছে সেগুলো দেখতে পারি। আরেকটা বিষয় যে সম্মান শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে বিষয়টা, তাদের প্রত্যেকটা কাব্যের বা একটা শিল্পমূল্য যে এই কাব্যের শিল্পমূল্য নির্ণয় করে, তখন কিন্তু এটার যে মূল অর্থ তাছাড়া যে গঠনগত যে বিষয়গুলো সেটাও একটু আমাদের ভাবতে হবে। এবং এই গঠনগত বিষয়ে আমাদের অনেক বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে একটু অনীহা দেখা যায়। অনীহা যে গঠনগত বিষয়টা কিভাবে বিশ্লেষণ করা যায়, গঠনগত বিষয়ের জন্য তাকে মূল বিষয়গুলো জানতে হয়, যেমন মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কী, মঙ্গল কাব্যটা আসলে কী, তারপর যে ছন্দের যে ব্যাপার রয়েছে, কবি কোন ছন্দে রচনা করেছেন, তারপর অলঙ্কারের যে বিষয়গুলো রয়েছে, এখানে সবার একটু দুর্বলতা দেখা যায় এবং অনীহা দেখা যায়। আসলে এটা কিন্তু মজার বিষয় যে প্রত্যেকটা নাটক বা প্রত্যেকটা বিষয় যখন আমরা আলাদা আলাদাভাবে পড়ি, তখন সেটা খুবই প্রয়োজনীয় না হলেও সেটা কিন্তু আমরা আগে থেকেই শিখতে পারি যে কালকেতু উপাখ্যানটি কোন ছন্দে রচনা করা হয়েছে। কালকেতু উপাখ্যানের পুরোটাই ত্রিপদী ছন্দ এবং পয়ার ছন্দের মাধ্যমে। এই বিষয়গুলো আগে থেকে, যে ত্রিপদী ছন্দটা কি, যে একটা চরণে 3টা পদ থাকবে। হ্যাঁ, পদ হচ্ছে কি অনেকগুলা মাত্রা নিয়ে এক একটা পদ হচ্ছে, অর্থাৎ উচ্চারণের সুবিধার্থে যে পজ দেওয়া হয় সেটাই হচ্ছে এক একটি পদ। কবিতার যে মৌলিক যে বেসিক বিষয়টি সেটা কিন্তু পদ। এই যে বিষয়গুলো, এটা যদি প্রথম থেকে আমরা প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে আগে থেকে একটু একটু শিখে নিই, এবং সেটা ব্যাকরণ বইয়ের বা অলঙ্কার ছন্দর যে রূপতত্ত্বর যে বিষয়গুলো রয়েছে, সাহিত্য তত্ত্বের যে বিষয়গুলো, সেটা আগে থেকেই শিখলে যখন তোমাদের একদম শেষ ইয়ারে যে এই সাহিত্য তত্ত্ব বা রূপতত্ত্বের বিষয়টা আসবে, তখন কিন্তু সেটা তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। এবং এখন থেকে একটু একটু করে শিখলে তখন এই যে সবাই ব্যাকরণ বা সাহিত্যের বিষয়তে যে ভীতি রয়েছে বা যে অনীহা রয়েছে সেটা দূর হয়ে যাবে, বরঞ্চ তোমাদের ক্ষেত্রে আরও মজার হয়ে উঠবে। আর প্রত্যেকটা বিষয়ের উপর একটা প্রশ্ন এভাবে আসতে পারে যে এই কাব্যের শিল্পমূল্য নির্ণয় করা। তো শিল্পমূল্য নির্ণয় করতে গেলে মূল বিষয় তো ভাবার্থের বিষয়টাও আমাদের জানতে হবে, তার পাশাপাশি গঠনগত বিষয়টাও আমাদের জানতে হবে। গঠনগত বিষয়টা কি, যে এটা মঙ্গল কাব্য কি? মঙ্গল কাব্য তাহলে হচ্ছে কবিতাকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে ব্যক্তিগত তন্ময়, মনময় কবিতা হচ্ছে মনের যে ক্ষুদ্র ক্ষুদ্র আবেগ, আর তন্ময় হচ্ছে যে বস্তুনিষ্ঠ যে বিষয়টা, বস্তুনিষ্ঠ কবিতা, সেটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। গাথা, মহাকবিতা, ব্যালাড যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে এই মঙ্গল কাব্য। এবং মঙ্গল কাব্যটা কি, যে দেবীর মাহাত্ম্য প্রকাশ করার জন্য যে কাব্য। এখন মঙ্গল কাব্যের কি কি বৈশিষ্ট্য সেই বিষয়টা, আর এটা কোন ছন্দে লেখা হয়েছে, তো সেটা যদি আমরা বিখ্যাত কিছু লাইনের মাধ্যমে দেখি তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যায়। যেমন তাহার তালুকে বসি দামিন্নায় চাষ চষি নিবাস পুরু 6-7। তাহার তালুকে বসি একটা পদ, অনেকগুলো মাত্রার মাধ্যমে একটা পদ। উচ্চারণের সুবিধার্থে যে আমরা যেখানে যে পজটা দেই, যেখানে থামি, সেটাই হচ্ছে মাত্র, বা বিশেষ কোনো ছন্দ রক্ষা করার জন্য আমরা যেখানে পজ দেই বা থামি সেটাই হচ্ছে পদ। সুতরাং তাহার তালুকে বসি দামিন্নায় চাষি, এবং তোমরা যদি বইটা দেখো যে প্রত্যেকটা পদ আলাদা দেওয়া রয়েছে, সুতরাং এখানে 3টি পদ। পুরো কাব্যটি ত্রিপদী এবং পয়ার ছন্দের মাধ্যমে তৈরি করা হয়েছে।
এখানে ত্রিপদী। এরপরে আমরা চলে যাই যেখানে বিখ্যাত লাইন, সেগুলো একটু আমি তোমাদের বলি যে বিখ্যাত লাইনের ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো সেটা তোমাদের মনে রাখা ভালো। যেমন উই চারা খাই আমি নামেতে ভালুক, নেইগি চৌধুরী নই না করি তালুক। হ্যাঁ, এটা পশুগণের ক্রন্দন। দেবী দুর্গার কাছে পশুরা যখন ক্রন্দন করে সে অত্যাচারের কথা বলছিল সে বিষয়টা। তো এখানে হচ্ছে আমি তো অলরেডি ত্রিপদীর কথা বললাম, এটা হচ্ছে কি বলে পয়ার। পয়ারের দুটো পদ রয়েছে, প্রতিটা লাইনে 14টি করে মাত্রা রয়েছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট মাত্রা মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের যে বিষয়টা। উইচারা খাই আমি নামেতে ভালো, তাহলে উইচারা খাই আমি এ পর্যন্ত হচ্ছে একটি পদ, নামেতে ভালো। নেগি চৌধুরী নেওগি চৌধুরী নই না করি তালুক, আরেকটি পদে মানে পয়ার। পয়ারের দুটো পদ রয়েছে। সুতরাং তোমাদের অনুরোধ ছিল সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে টোটাল বিষয়টাকে তুলে ধরা। সুতরাং আমি সেভাবেই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে টোটাল বিষয়টাকে তোমাদের সংকেত দিয়ে দিলাম। এখন তোমরা বিশ্লেষণ করে করে এই বিষয়গুলো শিখবে। আজকে পর্যন্তই। আবার কোনো বিষয় নিয়ে হয়তো তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।